সারাদিন ধরেই ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। ঘোলা নদীর ওপর বৃষ্টির জল একভাবে নানান রকম নকশা কেটে চলেছে। আকাশের রঙও কালচে হয়ে আছে ঘন মেঘের সমারোহে। একটা যাত্রীবাহী লঞ্চ ইঞ্জিনের শব্দ তুলে চলেছে নদীর বুক চিরে। বিকেলবেলা লঞ্চটা ছেড়েছে বেনের হাট থেকে, যাবে সেই মিলনপুরের ইলুবাবুর ঘাটে। এই লঞ্চে শহর থেকে ফেরা নানান পেশার মানুষ যাত্রা করে। হাতুড়ি থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শহরে ব্যবসা করতে যাওয়া কিছু ব্যবসাদার সবাই এই লঞ্চেই সপ্তাহের এই শেষ দিনে মিলনপুরে ফিরে আসে। ওহ, কি বর্ষাটাই না নেমেছে! কি মনে হয় বটাদা, আজ রাতে অক্ষত অবস্থায় মিলনপুরে পৌঁছতে পারবো তো? বাজে বকিস নি, একই থেকে থেকে যা ধুলুনি দিচ্ছে, ও একেবারে তুফান ছেড়েছে যেন। এই অসময় তোর এই অলক্ষণে কথাগুলো না বললেই চলছে না, তাই না? আরে মজা করছি, চোটে কেন যাচ্ছ? আরে মরলে তো সবাই একসাথেই লঞ্চে ভূতের কীর্তন করা শুরু করবো। রাতুলের এই অসময়ে মজা করার স্বভাবটাই একেবারে পছন্দ নয় বটার, তাও সে কিছুই বলে না। ওদের উল্টো দিকে একজন মাঝবয়সী মহিলা এবং আরেকজন মাঝবয়সী লোক বসে ওদের কথা শুনছিল। ওরা ছাড়াও আরেকটা বেঞ্চে শেষ শুক্রবারের হাটের মাছ ব্যবসায়ী হরি জেলেও বসে বসে বিড়ি টানছিল। ও হরিদা, তা ব্যবসাপত্র এখন কেমন চলছে? অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, সব ভালো তো? হ্যাঁ, এই চলে যাচ্ছে রে। তা অনেকদিন পর যাচ্ছিস মনে হচ্ছে মিলনপুর। হ্যাঁ গো, মহাজনটা না মোটে ছুটি দিতে চায় না। কদিন পর যে আবার একটু শান্তিতে দুটো দিন কাটাবো। রাতুলের কথাটা শেষ হতেই হঠাৎ লঞ্চটা একটু তুলে ওঠে। এই লঞ্চটা আকারে খুবই ছোট। এমন বেশ কিছু ছোট ছোট ফেরি নৌকাই বেনের হাট থেকে মিলনপুর যাবার একমাত্র উপায়। এই লঞ্চটার চালক আর মালিক হলো শক্তিপদ। এই বর্ষায় এই মানুষগুলোর জীবন এখন তারই হাতে। বাপরে, উফ! ও শক্তিদা, একটু মাথা ঠান্ডা রেখে নিয়ে চলো, আমরা কেউ অকালে মরতে চাই না। তা যা বলেছেন ম্যাডাম। ও শক্তিপদ, একটু ধরে চালা বাবা। ইঞ্জিন রুমে বসে শক্তিপদ সব কথা শুনলেও মুখে কিছু বলে না। সত্যি বলতে কি, এই ঘন বর্ষায় এমন একটু আধটু হয়েই থাকে। ওদিকে রাতুল আর বটার মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। রাতুল বলে ওঠে, তুমি যাই বলো বটাদা, এমন বর্ষায় যদি একটা জম্পেশ ভূতের সাথে দেখা হয় না, জমে যাবে কিন্তু। থামবি তুই? শুধু বেআক্কেলে কথা তোর, ভালো লাগে না আর। এমনি করবি তো আর কোনোদিন আমি শুক্রবারে তোর সাথে লঞ্চে করে বাড়ি ফিরবো না। হ্যাঁ ভাই, এমন দুর্যোগের মধ্যে তোমার এমন মরা আর ভূত এইসব নিয়ে কথা আমাদের শুনতে একদম ভালো লাগছে না। থামো তো দেখি একটু। রাতুল সবার কথায় যেন আরো বেশি উৎসাহ পায়। দাঁত বের করে সে বলে, কি আপনারা সব বাচ্চাদের মতন ভয় পাচ্ছেন বলুন তো? এমন বর্ষার দিনে আহা, যদি মরে ভূত হতাম না, তবে সেও কত যে ভালো হতো। তুমি বুঝি ভূতের ভয় পাও না? ওরা ফেরির যেদিকে বসেছিল কথাগুলো ভেসে এলো একেবারে তার উল্টো দিকের কোণা থেকে। সবাই চমকে চেয়ে দেখল একটা ময়লা জামা কাপড় পরা লোক জুলজুলে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। লোকটার একটা পা নেই। রাতুল বটার কানের কাছে মুখ এনে বলল, ও বটাদা, এই লোকটা কখন বেটে উঠলো? আমরা ওটার পর দিয়ে তো দেখছি বেটা ওই আধারে কেমন ঘাপটি মেরে বসে আছে। আগে হয়তো এসে বসেছিল, দাঁড়া দেখি কি বলছে, শুনতে দে। লোকটা এবার একটা কুটকুটে হাসি হাসলো সবার মুখের দিকে তাকিয়ে। আধারে এমন ঝুম মেরে বসে আছে লোকটা, সত্যি দেখলে গাটা ছমছম করে ওঠে। কি ভাই, পাও না বুঝি ভূতের ভয়? না দাদা, আমি তো আর 5 বছরের শিশু নই যে ভূতের ভয় পাবো। যত সব। বাহ, ভালো। তোমাদের মতো সাহসী মানুষেরই তো সমাজে দরকার।
সবাই চুপ করলো। লঞ্চটা ইঞ্জিনের শব্দ তুলে এগিয়ে চলেছে একই গতিতে। বর্ষায় দূরের নদীর বুকের ওপর হালকা একটা ধোঁয়ার আস্তরণের সৃষ্টি হয়েছে। রাতুল এবার পকেট থেকে তার ফোনটা বের করলো। তারপর লঞ্চের বাইরের দিকে তাক করে বৃষ্টির ছবি তুলতে লাগলো একটার পর একটা। ফস করে ফোনের ফ্ল্যাশটা জ্বলে উঠতেই এবার একটা কাণ্ড হলো। কোনায় বসে থাকা লোকটা দু হাতে নিজের চোখ আড়াল করে একটা চিৎকার করে উঠল। কি হচ্ছে? এই বাঁদর ছেলে, এমনি আমি আলো সহ্য করতে পারি না। একজন খোঁড়া মানুষের প্রতি তোমার কি কোনো সহানুভূতি নেই? রাতুল, ফোনটা রাখ, কি যে করিস না। আরে কি মুশকিল, অত চটে যাচ্ছেন কেন দাদা? আজকালকার ছেলে একটা দুটো ওই কি বলে সেলফি সে তো তুলবেই। হ্যাঁ, দেখো দেখি, বিনা কারণে দাদা, আপনার এই অবস্থা হলো কি করে? মানে আপনার পা? লোকটা এতক্ষণে একটু স্বাভাবিক হয়েছে। সে আবার একটা মৃত হাসি হেসে বলল, এর পিছনে একটা বিশাল গল্প আছে, আমি বলতে পারি, তবে যদি আপনারা ভয় না পান। যাকে শুনুন, যদিও এটা এই খোলা নদীর ওপর ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। আমি যখনকার কথা বলছি তখন এই বেনের হাটপুর আর মানি এইসব জায়গার নামই কলকাতার মানুষ জানতো না। এইসব এলাকা ছিল একেবারে গণ্ডগ্রাম। সারাদিনে মাত্র 3টে ট্রেন চলতো এই বেনের হাট থেকে কলকাতা পর্যন্ত। সকালে, সন্ধেবেলা আর একেবারে রাত 9:20 একটা। ব্যাস, এইসব লঞ্চ, বোট, ফেরি এইসব কিছুই ছিল না। ঘোলা নদীর বুকে চলতো হাতে টানা ডিঙি নৌকো। আমি তখন চাকরি করতাম কলকাতার একটা ওষুধ কোম্পানিতে। খুবই সামান্য মাইনের চাকরি। এই আপনাদের মতোই সপ্তাহের শেষে এই এমনই শুক্রবারে সন্ধ্যেবেলা ট্রেনে এসে নামতুম এই বেনের হাটে। আমার বাড়িও সে সময় ছিল ওই মানিকপুরে। দিনটা ছিল এমনই এক বাদলার। সকাল থেকে ঝিরঝিরে বর্ষায় মানুষের নাজেহাল অবস্থা হয়েছিল। ফলবশত হলো কি, আমি সন্ধ্যার ট্রেন ধরতে না পেরে রাত 9টার পর এসে নামলাম এই বেনের হাটে। স্টেশন থেকে বাইরে যখন পা রাখলাম, চারিদিকে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। দু একটা দোকানপাট যাও বা ছিল সে সময়, সবই বন্ধ হয়ে গেছে অনেকক্ষণ। আমি ইট বেছানো কাঁচা রাস্তা ধরে বর্ষায় আমার ছাতাখানা মাথায় দিয়ে আঁধারে কোনো মতে পথ দেখতে দেখতে চললাম ঘাটের দিকে। আমার সাথে কোনো আলো ছিল না। খুব বেশি দূর যেতে পারিনি। একটা কলা বাগানের ধার দিয়ে যেতে গিয়েই একটা দৃশ্য দেখলাম একটা গাছে একজন লোক ঝুলছে। বর্ষার জলে ভিজে বিভৎস হয়ে উঠেছে তার চোখ মুখ। বাজের আলোয় বুঝলাম লোকটা হয়তো এখানে এসে নিজেকে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হাতের ছাতাটা মুড়ে পড়ি মুড়ি করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে দৌড়তে যখন হাঁফাতে হাঁফাতে এসে দাঁড়ালাম নদীর ঘাটে, তখন বৃষ্টির তোর আরো বেড়েছে। হাতের বন্ধ ছাতাটা থেকে জল ঝরে চলেছে টুপ টুপ করে। কোথায় যাবেন বাবু? কে কে কে? আঁতকে উঠে পিছন ঘুরে দেখি বুড়ো বকুল মাঝি কখন যেন এসে দাঁড়িয়েছে। বকুল মাঝিকে আমি বহুদিন চিনি। তার কুড়ে ঘরটা এই ঘাটেরই এক পাশে ছিল তখন। মাঝিদা, ও মাঝিদা, ওই কলা বাগানের মধ্যে ওই লম্বা গাছখানায় একজন ঝুলে আছে। বাপরে, ও আমার বুকটা এখন ধরপড় করছে। বাপরে। বলেন কি বাবু, মৃত্যুদের কলা বাগান নাকি? কই
চলুন তো দেখি। আরে না না, পাগল নাকি? আমি আর কোথাও যাচ্ছি না। তোমার অত দরদ থাকলে তুমি যাও, তবে তবে তার আগে আমাকে একটু মানিকপুর ঘাটে নামিয়ে দেবে, চলো।